সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এইভাবে বিভিন্নভাবে আপনারা আয়োজন করেন, আপনারা যে এই ব্যক্তিদেরকে আপনারা স্মরণ করতেছেন, এটা আমার খুবই ভালো লাগলো। এটা সামনেও আপনারা এইভাবে আয়োজন করবেন, আমরা সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা করে যাব। আমি উদয়মান বাংলাদেশ কর্তৃক যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনাদের উত্তরোন্নতি এবং সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এটা ভাষা বুঝাতে পারবো না আমি, কারণ ওনার জীবনী সম্পর্কে বলতে গেলে বৃহৎ আকার জীবনী ওনার। শেরবাংলা ফজলুল হককে একদিন ইংরেজরা প্রশ্ন করলো, একটা টেবিলে নিয়ে গেছে, মানে তাকে ইন্টারভিউর জন্য তাকে ডাকা হয়েছে। শেরবাংলা ফজলুল হককে বলছে যে, ইংরেজরা বলছে যে তুমি কি এই আঙিটার ভিতর দিয়ে ঢুকতে পারবা? শেরবাংলা ফজলুল হক বলতেছে, প্রথম ভাবছে, ভাবার পরে তার নামটা লিখছে এর মধ্যে, কাগজের মধ্যে লিখে এবার থেকে উপরে বাইক করে নিয়ে নিয়েছে। শেরেবাংলা একে ফজলুল হক তথা বাংলার বাঘ উনি, এবং এই অখণ্ড ভারতের যিনি নেতৃত্ব দিয়েছেন মহাত্মা গান্ধী, সেই মহাত্মা গান্ধী পক্ষ থেকে সম্মাননা অনুষ্ঠানের আজকের সকল উপস্থিতি। আমরা এইটুকু বলবো, আমাদের কেউ না কেউ কখনো ত্রাণকর্তা হিসেবে নিয়োগ হন। আমাদের এক সময়ে, আমাদের যখন জন্ম হয়নি এর পূর্বে আমাদের অনেক ত্রাণকর্তা হিসেবে এই শেরবাংলা একে ফজলুল হক আমাদের মাঝে এসেছিলেন। শেরবাংলা একে ফজলুল হকের কথা বললে শেষ হবার নয়। শেরবাংলা একে ফজলুল হক আমাদেরকে অনেক বিষয়কে, এই বাঙালিকে, এই মুসলমান জাতিকে বিভিন্নভাবে উনি আমাদেরকে রক্ষা করেছিলেন। উপরওয়ালার হুকুম ছিল আর ওনার প্রচেষ্টা ছিল, যে প্রচেষ্টার মাধ্যমে আমরা বাঙালি জাতি, আমরা যারা মুসলমান, অনেক সময় খাতায় মুসলমান নাম লিখলে তাকে নাম্বার কম দেওয়া হইত, সেরকম বৈষম্য ছিল। কিন্তু শেরেবাংলা একে ফজলুল হক এটা আবিষ্কার করলেন যে নাম আর লেখা যাবে না, সেখানে রুল নাম্বার লিখতে হবে। যদি রুল নাম্বার লিখি তাহলে এটা ছেলে না, এটা মুসলমান না, হিন্দু, এটা তখন আর তারা পরীক্ষক যিনি খাতা মূল্যায়ন করবেন তিনি সেটা আর ধরতে পারবেন না। সেই জন্য উনি ক্রমিক নাম্বার চালু করেছিলেন। আমাদের অনেক বিষয় আছে যেগুলা এই বাঙালি জাতির জন্য যিনি অনায়াসে কাজ করে গেছেন, নিজের জন্য কিছু করেননি। উনি জমিদার বংশের ছেলে, উনি ইচ্ছা করলে, ওনার ক্ষমতা ছিল, উনি অনেক কিছু করতে পারতেন। উনি আমাদের সাধারণ জনগণের জন্য, এই যে কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য, শিক্ষার জন্য, বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান শেরেবাংলা একে ফজলুল হকের হাতে গড়া। সেই জন্য আমরা শেরেবাংলা একে ফজলুল হককে ভুলে গেলে চলবে না। আমরা ওনার প্রতি আমাদের সেই সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যেন আজীবন থাকে। আমাদের এক সহকর্মী বলে গেছেন পাঠ্য বইয়ে, বিগত 17 বছর ফ্যাসিস্টরা শেরেবাংলা একে ফজলুল হকের নামটা পর্যন্ত পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে দিছে। তা আমরা চাইব আগামী দিনে গণতান্ত্রিক সরকার আসলে যেন শেরেবাংলা একে ফজলুল হকের যে পাঠ্য বইয়ে ওনার জীবনী এবং ওনার যে কর্ম, সেই পরিধিটা যেন পাঠ্য বইয়ে উল্লেখ থাকে, সেই জন্য আমি অনুরোধ রাখবো। আর পাশাপাশি আজকে এখানে অনেকে আছেন, অনেকে সমাজকর্মী, অনেকে রাজনৈতিক নেতৃবৃন্দ, অনেকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো, সবার আগে আমার বাংলাদেশ, এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে হয় তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এখন যেভাবে এই 5 আগস্টের আগে আমরা ছাত্র জনতা, মেহনতি মা বোনেরা, সকল ছেলে বুড়ো সবাই রাস্তা নেমেছিল এই হাসিনা সরকারকে দৌড়ানোর জন্য, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে বিভিন্ন রকমের স্বার্থের কারণে বিভিন্ন রকমের ফাটল দেখা দিচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, স্ব স্ব এলাকায় গিয়ে
আপনারা সবাইকে ঐক্যবদ্ধ রাখুন, কারণ আমরা যদি আমাদের ভিতরে বিভাজন সৃষ্টি হয় তাহলে এই ফ্যাসিস্টরা আবার মাথা ছাড়া দিয়ে উঠবে, তারা আবার আসার সুযোগ পাবে। সেই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আপনারা যারা বিএনপি রাজনীতি করবেন, আমি একজন বিএনপি নেতা হিসেবে আপনাদেরকে বলবো, আমার আপনার আচরণে আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে কথা বলেন, আমাদের নেত্রী এদেশের সর্বজন স্বীকৃত একজন মহামানবী হিসাবে যার স্থান এখন সারা বাংলাদেশের প্রতিটা লোকের, যারা শত্রু তারাও স্বীকার করে বেগম খালেদা জিয়া এদেশের একজন আপসহীন নেত্রী এবং বেগম খালেদা জিয়া সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। সুতরাং আমাদেরকে আমাদের নেতা যে বর্তমান তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিচ্ছেন, বেগম খালেদা জিয়া যে নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমাদেরকে কোথাও স্ট্যান্ড দখল করা চলবে না, আমাদেরকে কোথাও চাঁদাবাজি করা চলবে না। আমাদেরকে নিজের স্বার্থে, আপনারা 2-3% আপনারা বিভিন্নভাবে অপকর্মে জড়িত হন, কিন্তু বিএনপি একটা জনতার দল, জনগণের দল, সেই দল আজকে বিতর্কিত হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়। আমি আপনাদের কাছে জোড়হাতে অনুরোধ করব, ওই অভ্যাস যাদের আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করেন। ওই সমস্ত লোক যারা ফ্যাসিস্টকে সহযোগিতা করে, যারা চাঁদাবাজিতে লিপ্ত, ওই সমস্ত লোককে আপনারা যদি দল থেকে বাদ দিই, বিএনপির ভোটের অভাব হবে না। বিএনপি এমন একটি দল, সাধারণ মানুষের দল, বিএনপি জনগণের দল। বিএনপিকে সাধারণ মানুষ, আমরা নেতা যারা আছি, আমরা কিন্তু বিএনপিকে ভোটে জিতাই না, বিএনপিকে ভোটে জিতায় সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা যদি আমাদেরকে ধরে রাখতে হয়, তাহলে আমাদের কিছু অভ্যাস, আমাদের কিছু লোকজনের ভিতরে আছে অপকর্মের। এই অপকর্ম যারা করে তাদেরকে আমরা বাদ দিতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের সমাজ যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো। আমার ঘরে যদি আগুন লাগে, আমার পাশের ঘরে আঁচ হইলেও যাবে। সুতরাং আমরা আমাদের খারাপ লোককে কখনো কোনোভাবে আমরা প্রশ্রয় দেব না। এই উদীয়মান বাংলাদেশের আজকের এই আয়োজনের মাধ্যমে আমি যারা এখানে আছেন, ইলেকট্রনিক্স মিডিয়া থেকে শুরু করে, আমি সবাইকে অনুরোধ রাখবো যে আমরা আমাদের স্বভাবগত পরিবর্তন করি, আমরা দেশকে ভালোবাসি, সবার আগে দেশ, এই নীতিতে আমরা। আর আমাদের নেতা জিয়া রহমান বলেছিলেন, নেতার চেয়ে দেশ বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাকে দেশটাকে বাঁচাতে হবে। এই দেশ নিয়ে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র আছে। আপনারা জানেন, আপনারা যেহেতু রাজনৈতিক সচেতন, এই দেশ নিয়ে যারা চক্রান্ত ষড়যন্ত্র করছে, তারা এই দেশটাকে আবার হয়তো দিল্লি অথবা পিন্ডির রাজত্ব করাইতে চায়। আমরা সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের দেশ প্রেম দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের নির্লোভ, আমাদের কর্মকাণ্ড দিয়ে আমরা এই দেশটাকে গড়ব। এই আশাবাদ ব্যক্ত করে উদীয়মান বাংলাদেশের আজকের এই আয়োজনের জন্য যারা কষ্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর আজকের যে বিশেষ অতিথিবৃন্দ হবে না, একজন সচিব সেও একটা দলের নেতার অধীনস্থ হয়, একটা দলের নেতা একটা হয়, সে মন্ত্রীর অধীনস্থ একজন সচিব। তাহলে সচিব যদি দুর্নীতি করে, মন্ত্রী যদি সহযোগিতা না করে, মন্ত্রী যদি তাকে সাপোর্ট না করে, তাহলে সচিব দুর্নীতি করতে পারবে? আচ্ছা, সচিব যদি দুর্নীতি না করে, ডিসিএসপিরা দুর্নীতি করতে পারবে? পারবে না। তাহলে এখন আমরা মূল ঘটনাটা হইল দুর্নীতিরা আসলো থেকে। যদি বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সঠিক পথে রাজনীতি করে, সঠিক ধারায় রাজনীতি করে, তাহলে বাংলাদেশে দুর্নীতি হবে না, অনেক অংশেই কমে যাবে ইনশাআল্লাহ। এখানে রাজনৈতিক নেতারা দেখেন, বিগত 15 বছর যে স্বৈরাচার সরকার ছিল, ওই স্বৈরাচার সরকারের আমলে আপনারা কি জানেন কোন আওয়ামী লীগের নেতা এখন গরিব আছে? কোন আওয়ামী লীগের নেতা, একটা নেতা বার করে তো যে এই নেতাটা গরিব আছে এখন? তাহলে কি আওয়ামী লীগ যারা কত সব জমিদার বংশের লোক ছিল? টুকাইরাও আওয়ামী লীগ করতো, জারুদাররা আওয়ামী লীগ করতো। ওই টুকাই জারুদার আজকে কোটি করতো, কেন? তারা আওয়ামী লীগ করতো। তাহলে বোঝা গেল কি রাজনীতি করলেও বড় লোক হওয়া যায়। এই জন্য দেশে দুর্নীতি আপনার থামাইতে পারবেন না। রাজনীতি করতে রাজনৈতিক নেতা যারা হবে তাদের
গ্রহণযোগ্যতা থাকতে হবে, সামাজিক মর্যাদা থাকতে হবে, তাদের বংশমর্যাদা থাকতে হবে। যে সেই রাজনীতি করে এর জন্য বাংলাদেশের এই অবস্থায় ঘটে। আওয়ামী লীগ যারা করছে এমনও ঘটনা আছে যে তারা আওয়ামী লীগের এক নেতার বাড়িতে বাজার করতে হতে সে আওয়ামী লীগের নেতা হয়ে গেছে। তার যে মেধার যে কোয়ালিটি সেটা লাখে একজন। শেরে বাংলা একে এম ফজলুল হক তিনি একবার যে পড়া পড়তেন দ্বিতীয়বার সে পড়ার আর প্রয়োজন হতো না। শেরে বাংলা একে এম ফজলুল হক অবিভক্ত বাংলা তিনি কলকাতার মেয়র ছিলেন এবং অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের গভর্নর ছিলেন। এমনিভাবে তিনি এই অবিভক্ত ভারতবর্ষে রাজনীতিতে তার যে পদচারণা এবং তার যে কারিশমা ছিল সেটা আসলে আমরা বাঙালি হিসাবে তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। কারণ এই পূর্ব বাংলায় এইরকম মেধাসম্পন্ন ভবিষ্যতে কোনো ব্যক্তিকে আমরা পাবো বলে আমাদের মনে হয় না। কারণ তার মতো মেধাসম্পন্ন ব্যক্তি পূর্ব বাংলায় যে আমরা পেয়েছি এই জন্য আমরা বিশ্ব দরবারেও আমরা গর্বিত। সম্মানিত উপস্থিতি, তো শেরে বাংলার জীবনী নিয়ে বেশি কিছু আমার আর বলার নাই, কারণ তার এই জীবনী সম্পর্কে বলার মতো মেধা ওই পরিমাণে আমার নাই যে তাকে নিয়ে বৃহৎ আলোচনা করা যায়। তো আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের সৈনিক। একটা দলের ব্যানারে সদস্য ছিলেন। আমি ওই সমিতির বর্তমান সভাপতি, ইতিপূর্বে সভাপতি ছিলাম, তার পূর্বে সেক্রেটারি নির্বাচন। তো আমি আরো গর্বিত যে আমি যে বারের আজকে সভাপতি সেইবারে শেরে বাংলা সাহেব সদস্য ছিলেন, তার বাবা আবুল কাসেম সাহেব সদস্য ছিলেন। আমি সেইবারের সভাপতি, যেইবারের সদস্য আব্দুর রহমান বিশ্বাস ছিলেন, অশ্বিনী কুমার দত্ত ছিলেন, যাকে মহাত্মা দত্ত হিসেবে পরিচিত। আমি সেখান থেকে আসছি। তো আপনাদেরকে বরিশালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শের বাংলা একে ফজলুল হক সম্পর্কে আলোচনা করলে আলোচনা শেষ। তার মূল বিষয় তিনি তার জীবনে শুরু করেছিলেন কিন্তু একজন সরকারি কর্মকর্তা হিসেবে। আজকে তিনি সমবায়ক অফিসার একজন আছেন যিনি অবসর গ্রহণ করেছেন। তিনি কিন্তু একজন আইসিএস কোঅপারেটিভ অফিসার ছিলেন, জানেন আপনি। শের বাংলায় ছিলেন একজন আইসিএস, মানে তখন ছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস কমিশনের একজন সদস্য, মানে যেটা আমরা এখন বলি বিসিএস। সে ছিলেন আইসিএস অফিসার এবং সে কোঅপারেটিভ অফিসার ছিলেন এআরসি, অর্থাৎ রেজিস্ট্রার্স অফ কোঅপারেটিভ সোসাইটি। এই যখন তিনি সরকারি কর্মকর্তা ছিলেন তখন তিনি বরিশাল থেকে ঢাকা আসার পথে ফরিদপুর একটা জায়গায় তিনি নামাজ পড়াকালীন সময়ে এক মক্কেলের একটা আলোচনার, এক দরিদ্র অসহায় মক্কেলের আলোচনার প্রেক্ষিতে তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে ওকালতি পেশা, তার ওকালতি পেশা, তার জ্ঞান সম্পর্কে আমার বন্ধু বলেছেন যে তিনি একটা বিষয় দ্বিতীয়বার পড়তেন না, বই ছেড়ে ফেলেন। তিনি কোনো বিষয় দ্বিতীয়বার পড়তেন না, তার জীবনে কোনো বিষয় দ্বিতীয়বার পড়তেন না। তিনি ম্যাথমেটিক্সে মাস্টার্স, তিনি মাত্র 6 মাসের প্রিপারেশনে সাবজেক্ট চেঞ্জ করে ম্যাথমেটিক্সে মাস্টার্স কমপ্লিট করেছিলেন। তিনি প্রথম এই আজকে যে বাংলাদেশে আমরা বসবাস করতেছি, যারা পাকিস্তানে বসবাস করতেছে, এই মুসলিম যত কান্ট্রিগুলো এইগুলোর সৃষ্টিকর্তা, অর্থাৎ আমি মনে করি 1940 সালের 23শে মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের ঐতিহাসিক কনভেনশনে এই শের বাংলা একে ফজলুল হক সাহেব 23শে মার্চ 1940 সালে একটি প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন, সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে মুসলিম রাষ্ট্র গঠিত হবে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে হিন্দু রাষ্ট্র গঠিত হবে। সেই তত্ত্বের উপর ভিত্তি করেই কিন্তু আজকে বাংলাদেশ, পাকিস্তান মুসলিম রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করেছে। আমি মনে করি আমরা স্বাধীন বাংলাদেশের উপরে রূপকার হিসেবে আমি শের বাংলা একে ফজলুল হককে আখ্যায়িত করতে চাই। শের বাংলা একে ফজলুল হক শিক্ষাক্ষেত্রে এবং এদেশে নিপীড়িত অসহায় জনগণ, অর্থাৎ সাধারণ প্রজা, অর্থাৎ কৃষকদের জীবন নিয়ে চিন্তা করেন। তিনি কৃষকদের জন্য
শিক্ষার্থীদের জন্য বিভিন্নভাবে তিনি কার্যক্রম করেছেন। এই বরিশাল বাংলাদেশের যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি যখন এই দেশের শিক্ষা মন্ত্রী ছিলেন তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার আমলেই স্থাপিত হয়েছিলেন। কোনো ক্রমেই হিন্দু অর্থাৎ ভারত এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি দিতে চেয়েছিল না। সে বাংলায় গৌদক সাহেব যখন শিক্ষা মন্ত্রী ছিলেন তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্থাপন করেছিলেন। তিনি শিক্ষাক্ষেত্রে শুধু ভাই বলেছিলেন যে মুসলমান শিক্ষার্থীদেরকে আপনারা এই বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই প্রচেষ্টাই করে যাচ্ছেন, যার জন্য আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা আলোকিত মানুষ, সম্মানিত মানুষ, সাধারণ মানুষ এবং আমি বলবো পবিত্র মানুষ। আমরা কোনো খারাপ মানুষের পাশে থাকতে চাই না। আমরা দুর্নীতিবাজ, ঘুষখোর, চাঁদাবাজ, জমি দখলকারী, অনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত এই ধরনের মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রেখে পথ চলতে চাই, সমাজ বিনির্মাণ করতে চাই। যে অবক্ষয়ের কারণে বাংলাদেশের স্বাধীনতার আজকে 54 বছর পরও আমরা বিভিন্ন রকম অশান্তিতে ভুগছি, যার কোনো শেষ নাই। আমার গা শিউরে উঠেছে ভাইদের কথা শুনে, রিমান্ডের কথা শুনে। আরেকজন তো শুকর আদায় করেছেন যে রাত 8টার সময় তিনি মুক্তি পেয়েছেন। তো এগুলো আমরা দেখতে চাই না। আমরা সবাই ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। কারণ দেখা যাচ্ছে ছেলে মেয়ের বিয়ে শাদী পরিবার ও পরিবার যে কোনো ভাবে না আত্মীয়, খুব যে দূরের মানুষ তা না। আমরা তো আরো একটা গ্রহ থেকে আসি নাই। এই সোদা মাটির গন্ধে, নদীর যে কলতান, পাখির যে গান, ফুলের যে গন্ধ, ক্ষেতের ধানের যে সৌরভ, এসব কিন্তু আমাদের শরীরে মাখা। ঢাকা শহরে থাকি বলে যে আমরা গ্রাম বাংলার এই রূপের আস্বাদন নেব না, এটা তো হতে পারে না। আমরা এসব নিয়ে ভাববো না, এটা তো হতে পারে না। শেরে বাংলায় কে ফজলুল হক কি স্বপ্ন দেখেছিলেন? তিনি কলকাতায় পড়াশোনা করতে চেয়ে যেটা শিখেছেন তিনি ভেবেছিলেন আরে আমার দেশ বরিশালের চাকারে, সেখানকার মানুষ তো পড়াশোনা থেকে পিছিয়ে আছে, তাহলে সেখানে শিক্ষার আলো জ্বালাতে গেলে কি করতে হবে? আমাকে স্কুল প্রতিষ্ঠা করতে হবে, কলেজ প্রতিষ্ঠা করতে হবে। কারণ মানুষকে শিক্ষার আলো যদি আলোকিত করা না যায় তাহলে তো জাতি আগাবে না। এই ধরনের চিন্তা ভাবনা থেকে কিন্তু তিনি কাজ শুরু করেছিলেন। আরেকটা বিষয়, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত যে মানুষগুলো ছিল, তখনকার প্রথা ছিল কি? জমিদারি প্রথা ছিল। জমিদারি প্রথার মধ্যে কিন্তু বঞ্চিত মানুষদেরকে অত্যাচার করা হতো। খাজনা, ট্যাক্স এসব বিষয়ের কারণে যারা দিতে পারত না, ফসল মার যেত, অর্থ কষ্টে যারা ভুগত তারা দিতে পারত, তাদেরকে ধরে এনে কিন্তু অত্যাচার করা হতো। এই বিষয়গুলো তখন ছিল। তো শেরে বাংলা একে ফজলুল হক এগুলো অনুধাবন করেছিলেন বলেই এদেশের মানুষের মুক্তির কথা চিন্তা করেছিলেন। সবাই জানি শেরে বাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। তার জীবনী আমরা ছোট থেকে পড়েছি। আমার দুঃখ হয়, কষ্টও হয়। এখন সিলেবাসে তার কোনো জীবনী নেই। আমাদের নতুন প্রজন্ম তার সম্বন্ধে কিছু জানতে পারে না। নতুন প্রজন্ম তার শেরে বাংলা নামে একটা লোক ছিল, উনি একজন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। নতুন প্রজন্মরা জানে না, কেউ জানে না। এটা কষ্ট হয়। কিন্তু আমরা ছোটবেলায় তার কবিতা পড়ছি, তার গল্প পড়ছি, তার গল্প পড়ছি, অনেক কিছু পড়ছি, ভালো লাগে। এখন মনে হয় ছোট